প্রাত্যহিক জীবনে আমরা ব্লাড প্রেশার বা রক্তচাপ এই কথাটার সাথে খুবই সম্মুখীন হই। তো আজকে আমরা এই ব্লাড প্রেশার বা রক্তচাপ ব্যাপারটা কি তার খুব বেসিক অর্থাৎ খুব একদম প্রাথমিক ধারণাটা একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। এখন আমরা ছোটোবেলায় ফিজিক্সে পড়েছিলাম যে চাপ বা পি প্রেশার ইজ ইকুয়াল টু বল বা এফ বাই এ অর্থাৎ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত যে বল তাকেই আমরা চাপ বলি। তাহলে এটা যদি কোনো একটা রক্তবাহ হয় তাহলে এর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হচ্ছে এইদিকে, কোনো একটা আর্টারি যদি হয় তাহলে এই আর্টারির যে দেওয়াল রয়েছে এটা আর্টারির দেওয়াল, তাহলে একক ক্ষেত্রফল ধরা যাক এইটুকু তার একটা একক ক্ষেত্রফল, এর ওপর এই রক্ত প্রবাহিত হওয়ার জন্য যে চাপটা দিচ্ছে সেটাই তাহলে তার রক্তচাপ, অর্থাৎ যে বল প্রয়োগ করছে সেটাই হলো একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করছে সেটাই হলো রক্তচাপ। এই ছবিটার মাধ্যমে আমরা জানি স্ফিগমোম্যানোমিটার বা ব্লাড প্রেশার মাপার যে যন্ত্রগুলো আছে সেইখানে আমরা কিন্তু এই লম্বভাবে এই আর্টারিগুলোর মধ্যে এইখানে আমরা কোন আর্টারিটা দেখছি, এই হাতকে আমরা জানি ব্রেকিয়াম বলে, তাই ব্রেকিয়ামের মধ্যে যে আর্টারি রয়েছে তাকে আমরা ব্রেকিয়াল আর্টারি বলি। এই ব্রেকিয়াল আর্টারির মধ্যে দিয়ে এইভাবে রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে রক্ত প্রবাহিত হওয়ার জন্য লম্বভাবে এই যে দেওয়ালের ওপর আর্টারির দেওয়ালের ওপর যে চাপটা দিচ্ছে রক্ত, তাকেই আমরা একক ক্ষেত্রফলের ওপর তাকেই আমরা বলছি রক্তচাপ, যেইটা এই স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু মেপে থাকি। তাহলে এটা হলো প্রাথমিক ধারণা, মানে কোনো একটা আর্টারির মধ্যে দিয়ে ব্লাড যাওয়ার জন্য তার দেওয়ালের ওপর লম্বভাবে একক ক্ষেত্রফলের ওপর এই যে এটা বলছিলাম একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করছে অর্থাৎ এই ফোর্সটা, তাকেই আমরা বলছি চাপ অর্থাৎ পি বা প্রেশার, সেটাকে আমরা এখানে বলছি ব্লাড প্রেশার। আমরা আমাদের শরীরের রক্ত সংবহনটা আরেকবার ঝালিয়ে নিই। এখন বাইরে থেকে অক্সিজেন আমাদের শরীরে ফুসফুসের মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ শ্বাসপথের মাধ্যমে প্রথমে ফুসফুসে প্রবেশ করে, অর্থাৎ ফুসফুসের মধ্যে রয়েছে অক্সিজেন। সারা শরীর থেকে দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা বলি, যেমন ধরা যাক ব্রেন থেকে, যেমন ধরা যাক হাত পা থেকে, যেমন ধরা যাক কিডনি থেকে, যেমন ধরা যাক জেনিটো ইউরিনারি সিস্টেম থেকে, যেমন লিভার, স্টমাক ইত্যাদি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসভিসি অর্থাৎ সুপিরিয়র ভেনা কেভা এবং আইভিসি অর্থাৎ ইনফিরিয়র ভেনা কেভা এই দুটোর মাধ্যমে আসে রাইট হার্টে। এখন আমাদের হার্ট একটা হলেও রাইট এবং লেফট এই দুটো পাশ কিন্তু কার্যগতভাবে দুটো আলাদা ভূমিকা পালন করে। তাই রাইট এবং লেফট অর্থাৎ ডান দিকটাকে আমরা রাইট হার্ট বলছি এবং বাঁ দিকটাকে আমরা লেফট হার্ট বলছি বোঝার সুবিধের জন্য। তো রাইট হার্টে আসলো, এই যে দূষিত রক্ত রাইট হার্টে আসলো, অর্থাৎ প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসলো, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে আসলো এবং ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে গেল। ফুসফুসের মধ্যে কি আছে অক্সিজেন, অর্থাৎ সেখান থেকে অক্সিজেনেটেড হলো। অক্সিজেনেটেড হওয়ার পর সেটা চলে আসবে লেফট হার্টে, আমরা বললাম এটা লেফট সাইড, তাহলে পালমোনারি ভেইনের মাধ্যমে চলে আসলো লেফট হার্টে, এই যে এটা পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট হার্টে বা আমি বলতে পারি লেফট অ্যাট্রিয়ামে আসলো, লেফট অ্যাট্রিয়াম থেকে আসলো লেফট ভেন্ট্রিকলে এবং লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনির মাধ্যমে বা অ্যাওর্টার মাধ্যমে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সারা শরীর বলতে আমরা দেখলাম সেই ব্রেনে যাবে, দেখলাম লাংসে যাবে, দেখলাম স্টমাকে যাবে, দেখলাম কিডনিতে যাবে, দেখলাম জেনিটো ইউরিনারি সিস্টেমে যাবে, এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। এইভাবে হার্ট থেকে প্রথমে শুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং তারপর সেখানে বিপাক বা মেটাবলিজম হওয়ার পর যে সমস্ত বর্জ্য বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা আবার হার্টে ফিরে আসছে এবং হার্টে ফিরে আসার পর সেটা আবার শুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আবার শুদ্ধ হয়ে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এইভাবে আমাদের শরীরের রক্ত সংবহনটা হচ্ছে। এখন এই সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার এই ব্যাপারটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটা যদি আমাদের লেফট হার্ট হয় আমরা দেখলাম লেফট হার্টের ক্ষেত্রে এটা যদি লেফট হার্ট হয় আমরা দেখলাম ফুসফুস থেকে রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড প্রথমে আসছে লেফট অ্যাট্রিয়ামে, সেখান থেকে আসছে লেফট ভেন্ট্রিকলে এবং সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এখন আমরা এই যে সিস্টোলিক বলছি বা ডায়াস্টোলিক বলছি অর্থাৎ সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশার, এই সিস্টোল বা ডায়াস্টোল কার? এটা কি লেফট অ্যাট্রিয়ামের নাকি লেফট ভেন্ট্রিকলের নাকি রাইট অ্যাট্রিয়ামের না রাইট ভেন্ট্রিকলের? উত্তর খুব স্পষ্ট করে হবে, উত্তর কিন্তু একদম লেফট ভেন্ট্রিকলের, আর কারণ নয়। লেফট ভেন্ট্রিকলের কেন? কারণ এই লেফট ভেন্ট্রিকলের কিন্তু আমাদের সারা শরীরে
কার্ডিয়াক আউটপুটকে মেনটেন করে, অর্থাৎ আমাদের যে দূরবর্তী অঙ্গগুলো রয়েছে সেখানে রক্তকে কিন্তু পাঠায় এই লেফট ভেন্ট্রিকল। তাই লেফট ভেন্ট্রিকল যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে সে কম রক্ত পাঠাবে, আবার লেফট ভেন্ট্রিকল যদি কোনো কারণে বেশি বেশি রক্ত পাঠায় তাহলে আমাদের সারা শরীরে বেশি বেশি রক্ত যাবে। অর্থাৎ লেফট ভেন্ট্রিকলের অবস্থা কী সেটাই কিন্তু আমাদের এই কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ হার্ট কতটা রক্ত পাম্প করে পেরিফেরাল সার্কুলেশন বা দূরবর্তী অঙ্গে পাঠাচ্ছে সেটা ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। তাহলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো যে হার্টের যে সিস্টোল ডায়াস্টোল বলতে আমরা কিন্তু মুখ্যত লেফট ভেন্ট্রিকলের সিস্টোল বা ডায়াস্টোলকেই বুঝি। এখন ডায়াস্টোলের সময় অ্যাট্রিয়াম থেকে রক্ত এসে জমছে ভেন্ট্রিকলে। প্রথমের দিকে এই ভেন্ট্রিকলের মুখে আছে অ্যাওর্টিক ভালভ, অর্থাৎ যে অ্যাওর্টাতে রক্ত পাঠাবে সেটা ক্লোজ থাকে। তাহলে এখানে এসে রক্ত জমছে রক্ত জমছে রক্ত জমছে, তার জন্য কি হচ্ছে, এই দেওয়ালের ওপর চাপ বাড়ছে। আমরা প্রথমেই চাপের সংজ্ঞায় দেখেছিলাম দেওয়ালের ওপর লম্বভাবে প্রেশার বাড়ছে। বাড়তে 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 একটা সময় আসছে যখন এই যে অ্যাওর্টার মধ্যে যে পরিমাণ চাপ রয়েছে, অর্থাৎ ব্লাড থাকার জন্য যে পরিমাণ চাপ রয়েছে সেইটার সমান বা তাকে ছাড়িয়ে যাচ্ছে এই ভেন্ট্রিকলের প্রেশারটা। তখন কি হবে, স্বভাবতই বোঝা যাচ্ছে তখন কিন্তু এই অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়ে যাবে। অ্যাওর্টিক ভালভ ওপেন হয়ে গেলে কি হবে, অ্যাওর্টিক ভালভ ওপেন হয়ে গেলে এই যে লেফট ভেন্ট্রিকলের যে রক্ত আছে সে কিন্তু অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সময় কিন্তু এই অ্যাওর্টিক ভালভটা ওপেন আছে। তাহলে আমরা বলতে পারি এই সময় এই লেফট ভেন্ট্রিকুলার চেম্বারটা এবং অ্যাওর্টিক মানে অ্যাওর্টার মধ্যে চেম্বারটা এই দুটো কিন্তু একটা সিঙ্গেল চেম্বার হিসেবে কাজ করছে, অর্থাৎ এখানে যত প্রেশার এখানেও তত প্রেশার, সেম প্রেশার। তাহলে এটাই যদি আমরা ব্রেকিয়াল আর্টারিতে মাপি তাহলে আমরা বলতে পারি এই ব্রেকিয়াল আর্টারিতে এই সময় এই লম্বভাবে এই দেওয়ালের ওপর যে চাপ দিচ্ছে, অর্থাৎ অ্যাওর্টার মধ্যে ব্লাডটা তার দেওয়ালে যেটা চাপ দিচ্ছে সেটাই বলতে পারি পক্ষান্তরে লেফট ভেন্ট্রিকলের ভেতরকার চাপ, যেটাই সিস্টোলের সময় হচ্ছে। অর্থাৎ আমরা বললাম একদম সবচেয়ে বেশি যখন চাপ হচ্ছে তখনই এই ভালভটা খুলে যাচ্ছে এবং তখন এই দিক থেকে এই দিকে রক্ত আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটাই হলো সিস্টোলিক প্রেশার। অর্থাৎ এই সিস্টোলিক প্রেশারকে আমরা আরেকটু বলতে পারি এটাই হলো কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে পরিমাণ রক্ত সারা শরীরে পাঠাচ্ছে তার জন্যই তো এই কার্ডিয়াক আউটপুটটা বাড়ছে বা কমছে। তো সেই জন্য এটাকে আমরা বলছি সিস্টোলিক প্রেশার, অর্থাৎ এই কার্ডিয়াক আউটপুটটা এই হার্ট থেকে যেই পরিমাণ রক্ত বেরোলো এই কার্ডিয়াক আউটপুটটা গিয়ে লম্বভাবে দেওয়ালের ওপর যে চাপ দিচ্ছে দ্যাট ইজ কল্ড সিস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে আমরা দেখলাম যে লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত লেফট ভেন্ট্রিকলে এলো এবং লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওর্টার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। এখন যত এই লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে তত কী হচ্ছে, লেফট ভেন্ট্রিকলের রক্তচাপ কমে যাচ্ছে কমছে 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 কমছে। একটা সময় আসবে যখন এই অ্যাওর্টার মধ্যে যে পরিমাণ রক্তের যে চাপ রয়েছে তার থেকে কিন্তু এই চাপটা আরও কমে যাচ্ছে। এখন চাপ কমে যাচ্ছে মানে কি, এইখানের চাপ বেশি। এইখানের চাপ যদি বেশি হয়, অ্যাওর্টার মধ্যে চাপ যদি বেশি হয় তখন অ্যাওর্টা কী করবে, রক্তটাকে এই দিকে ঠেলার চেষ্টা করবে। এই দিকে ঠেলার চেষ্টা করলে কী হবে, এই মাঝখানে কিন্তু রয়েছে অ্যাওর্টিক ভালভ। এখন আমরা জানি যে ভালভের কাজ হলো রক্তকে একমুখী পরিবহনে সাহায্য করে, অর্থাৎ সে রক্তকে এই দিক থেকে এই দিকে আসতে দেবে, কিন্তু এই দিক থেকে এই দিকে যেতে গেলেই তখনই ভালভ বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটাই সেম ব্যাপারটা এক্ষেত্রেও হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হলো তাহলে এই অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে গেল। অ্যাওর্টিক ভালভটা যখন ক্লোজ হচ্ছে তারপরে কি হচ্ছে, তখন এই অ্যাওর্টার আবার একটা নিজস্ব ইলাস্টিসিটি রয়েছে। অ্যাওর্টা কী করছে, রক্ত কিন্তু দূরবর্তী জায়গায়, অর্থাৎ যে পেরিফেরাল, অর্থাৎ একদম দূরে দূরে হাতে পায়ে বিভিন্ন দূরবর্তী অর্গানে যে আর্টারিগুলো রয়েছে তাতে কিন্তু রক্ত পাঠাচ্ছে, অর্থাৎ এইখান থেকে পাম্প করে রক্ত পাঠাচ্ছে। এখন একে কার বিরুদ্ধে রক্তটা পাঠাতে হচ্ছে না, সেইখানকার যে আর্টারিওলগুলো রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো আর্টারিগুলো রয়েছে, অর্থাৎ দূরবর্তী যে আর্টারিওলগুলো রয়েছে তার যে ভাস্কুলেচার, অর্থাৎ তার যে দেওয়াল এবং তাদের যে ইলাস্টিসিটি তার বিরুদ্ধে তাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ যে যত টাইটভাবে এখানে ধরে থাকবে, অর্থাৎ যার যত রোধ বেশি, অ্যাওর্টাকে তত বেশি কসরত করে এই দিকে রক্ত পাঠাতে হবে, অর্থাৎ তার তত প্রেশার বেড়ে যাবে। আবার যার এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কম, অর্থাৎ যে যত কম চাপ দিচ্ছে তার কিন্তু তাহলে সেই কম চাপ অতিক্রম করে এই অ্যাওর্টাকে এই দিকে রক্তটা পাঠাতে হচ্ছে, অর্থাৎ পেরিফেরালি তাকে রক্ত পাঠাতে তত ইজি হচ্ছে, তত সুবিধা হচ্ছে। চাপ বাড়িয়ে দিলে এই পেরিফেরাল আর্টারিওলগুলো এদের যদি চাপ বাড়িয়ে দেওয়া হয়, বেশি চাপ হয়, তাহলে কি হচ্ছে, তাহলে এই অ্যাওর্টাকে বেশি চাপ অতিক্রম করে এদিকে রক্ত পাঠাতে হচ্ছে, এটা বেশি কষ্টকর, অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশার বেশি হচ্ছে।
ডায়াস্টোলিক প্রেশার ইজ ইকুয়াল টু পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে তখন এই ডায়াস্টোলিক প্রেশার বেড়ে যাচ্ছে। আবার আমরা দেখলাম কোনো কারণে যদি এগুলো ল্যাক্স হয়ে যায়, এই পেরিফেরাল ভাস্কুলেচারগুলো ল্যাক্স হয়ে যায়, অর্থাৎ কি না পেরিফেরাল ভাস্কুলেচারগুলোর মধ্যে যে রোধ সেটা যদি কমে যায়, তখন কি হবে, তখন এই যে অ্যাওর্টা রয়েছে তার এই দিকে রক্ত পাঠাতে সুবিধা হবে, খুব ভালো মতো ইজিলি রক্ত পাঠাতে পারবে, তখন কিন্তু এই প্রেশারটা কমে যাবে, অর্থাৎ তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে আমরা আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি যে কখন কখন সিস্টোলিক প্রেশারটা বাড়ছে এবং কখন কখন ডায়াস্টোলিক প্রেশারটা বাড়ছে, এবং কখন কখন সিস্টোলিক প্রেশারটা কমছে এবং কখন কখন ডায়াস্টোলিক প্রেশারটাও কমছে। আমরা প্রথমে সিস্টোলিক প্রেশারটার যদি কথা বলি, আমরা দেখলাম সিস্টোলিক প্রেশার মানে কি, কার্ডিয়াক আউটপুট, অর্থাৎ এর মধ্যে যে পরিমাণ রক্ত আছে, এর মধ্যে যদি বেশি পরিমাণ রক্ত থাকে তাহলে এই দিকে বেশি পরিমাণ রক্ত পাঠাবে, তখন এই দেওয়ালের ওপর অর্থাৎ অ্যাওর্টার দেওয়ালের ওপর বেশি পরিমাণ চাপ দেবে, তখন প্রেশারটা অবশ্যই বেড়ে যাবে। আবার এখানে রক্ত যদি কম আসে, যে কোনো কারণে রক্ত কম আসলো, বা হার্টের যে মাসেল রয়েছে তার যদি শরীর খারাপ হয়, অর্থাৎ হার্ট মাসেল কোনো কারণে পচে গেছে, কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে তো তার কন্ট্রাক্টিলিটি অর্থাৎ কন্ট্রাকশন করার যে ক্ষমতা সেটা অবশ্যই কমে যাবে, তখন সে যথোপযুক্ত পরিমাণ ব্লাড এইদিকে পাঠাতে পারবে না, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট সেটা কমে যাবে। ঠিক আছে, অর্থাৎ তখন তার এই সিস্টেমিক প্রেশার কমে যাবে, তাহলে সিস্টোলিক প্রেশার কমে যাবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সিস্টোলিক প্রেশার, ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার, এই সিস্টোলিক ব্লাড প্রেশার এসবিপি, এইটা মানে আমরা বলতে পারি কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে, আমরা জানি হার্টের যদি স্ট্রোক হয়, ঠিক আছে, স্ট্রোক হলে কি এই কার্ডিয়াক যে মাসেল রয়েছে তার কন্ট্রাক্টিলিটি অর্থাৎ কন্ট্রাক্ট করার ক্ষমতা কিন্তু কমে যাবে, তাহলে তখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমলে এইদিকে রক্ত কম আসবে, এদিকে রক্ত কম আসলে এই দেওয়ালের ওপর প্রেশার দেওয়াটা কমে যাবে, তখন কি হবে, আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক আছে, সহজ ব্যাপার। আবার আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি কখন বেড়ে যাবে। আমরা জানি আমাদের এই যদি কিডনি হয়, কিডনির ওপর এখানে একটা গ্ল্যান্ড রয়েছে, আমরা একে বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড, একে আমরা বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন এখান থেকে অ্যালডোস্টেরন একটা হরমোন ক্ষরণ হয়। এই অ্যালডোস্টেরন হরমোন কি করে, বডিতে লবণ এবং জল এগুলোর সংরক্ষণ বাড়িয়ে দেয়, অর্থাৎ ব্লাডের ভলিউমের পরিমাণ বাড়িয়ে দেয়। এখন ব্লাডের যদি ভলিউমের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে আমরা বুঝতে পারছি অ্যাট্রিয়ামে বেশি ভলিউমের ব্লাড আসবে, ভেন্ট্রিকলে বেশি ভলিউমের ব্লাড আসবে, এবং সিস্টোলের সময় এইদিকে বেশি পরিমাণে রক্ত কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ পেরিফেরাল রেজিস্ট্যান্সের দিকে যাবে। তাহলে বুঝতেই পারছি বেশি পরিমাণ রক্ত মানে বেশি পরিমাণ চাপ, অর্থাৎ দেওয়ালে বেশি পরিমাণ চাপ দেবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, যার জন্য সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই গেল সিস্টোলিক ব্লাড প্রেশারের গল্প। এবার আমরা আবার একটু বোঝার চেষ্টা করি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কী ব্যাপার। আমরা ওখানে আগের ছবিতে দেখলাম যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে কি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা বলতে পারি ডিবিপি, অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু পিআর। ঠিক আছে, তো পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে আমরা কি বললাম, এই যে দূরবর্তী যে অর্গানে যাওয়ার জন্য যে আর্টারি বা আর্টেরিয়লগুলো রয়েছে তাদের যে রোধ, তাদের যে রেজিস্ট্যান্স, তাদের যে ইলাস্টিসিটি। তো আমরা যদি কোনো আর্টেরিয়লও কনস্ট্রিক্টার দিই, অর্থাৎ এই আর্টেরিয়লগুলো কনস্ট্রিক্ট করে যাচ্ছে, তাহলে কি হবে, তাহলে এদের প্রেশার বেড়ে যাবে, তখন কি হবে, তখন এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে, অর্থাৎ তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে এবং তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে যাবে। আবার কোনো কারণে যদি আমরা কোনো একটা আর্টেরিও ডায়ালেটার ইউজ করি, তখন কী হবে, এই দূরবর্তী অঞ্চলের যে আর্টেরিয়লগুলো রয়েছে সেগুলো ডায়ালেট করে যাবে, অর্থাৎ তাদের পক্ষান্তরে বলতে পারি তাদের ইলাস্টিসিটি কমে যাবে, অর্থাৎ তারা কম ইলাস্টিক হবে, তারা ল্যাক্স হয়ে যাবে, তাহলে তখন এই দিকে ব্লাড যেতে সুবিধা হবে, তখন কী হবে, প্রেশারটাও অটোমেটিক্যালি কমে যাবে, অর্থাৎ পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমে যাবে। এই গেল একটা খুব সাধারণ ধারণা যে সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হলো কার্ডিয়াক আউটপুট এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স। প্রথমে আমরা দেখলাম ব্লাড প্রেশার ব্যাপারটা কি না, লম্বভাবে ভেসেলের ওয়ালে অর্থাৎ রক্তবাহের ওয়ালে দেওয়ালের ওপর যে প্রেশারটা ব্লাড দিচ্ছে, আমরা দেখেছিলাম এইভাবে যে লম্বভাবে প্রেশারটা দিচ্ছে সেটাকে আমরা ব্লাড প্রেশার বলেছিলাম, যেটা আমরা এখানে এই ব্র্যাকিয়াল আর্টারিতে দেখছিলাম। তারপর আমরা দেখলাম যে সারা শরীর থেকে অক্সিজেনেটেড ব্লাড আসছে এবং সেটা আবার সারা শরীরে সেটা ইউজ হওয়ার পর ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে ফিরে যাচ্ছে, হার্ট থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেনেটেড হয়ে আবার হার্টে ফিরে আসছে এবং সেখান থেকে সারা দেহে ছড়াচ্ছে। সেইখানে আমরা দেখেছিলাম যে লেফট হার্টের প্রসঙ্গটা দেখলাম। লেফট হার্টে যে কার্ডিয়াক আউটপুট হলো, এই কার্ডিয়াক আউটপুটই আমার সিস্টোলিক ব্লাড প্রেশারটা করছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অর্থাৎ এই যে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা রয়েছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স এইটা হলো আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার।
এবং আমরা পরে দেখলাম যে কোন কোন ক্ষেত্রে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমছে, যদি এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যায়। পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কখন কমবে? যখন আমি কোনো একটা ডায়ালেটার দিলাম, ভেনোডাইলেট দিলাম, হ্যাঁ ভেনোডাইলেটার দিলাম, তো তাহলে কি হবে তখন, বা আর্টেরিও ডাইলেটার দিলাম, ভুল বললাম, সরি, আর্টেরিও ডাইলেটার দিলাম, তাহলে এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা তখন কমে যাবে, তখন ইজিলি ব্লাড এদিকে যেতে পারবে, তখন অবশ্যই এই ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। আবার যদি কনস্ট্রিক্টর দিই তাহলে কি হবে, তখন পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তখন অবশ্যই কনস্ট্রিক্টর দিলে এই দিকটা কুঁচকে যাবে, এইদিকে রক্ত আসতে কঠিন হবে, এবং তখন অবশ্যই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই হলো ধারণা। আর আমরা ওই সিস্টোলিক ব্লাড প্রেশারের কথা যদি বলি, সিস্টোলিক ব্লাড প্রেশারে আমরা দেখলাম যে সেটা কার্ডিয়াক আউটপুটের সাথে ইকুয়াল। তার মানে কি? তার মানে কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, যেমন আমরা দেখলাম যদি হার্টের স্ট্রোক হয়, স্ট্রোক হলে হার্টের কন্ট্রাক্টিলিটি কমে গেছে, অর্থাৎ সে ততটা পাম্প করতে পারছে না, তখন কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, এবং তখন অবশ্যই তাহলে এইদিকে রক্ত কম পাঠাবে, তাহলে এর ওপর চাপ কম পড়বে, অবশ্যই তখন সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। আর বেড়ে যাবে কখন? আমি বললাম যে অ্যালডোস্টেরন যদি বেড়ে যায়, তখন দেখা গেল এখানে বেশি বেশি ফ্লুইড এবং জল এবং লবণের সংরক্ষণ হচ্ছে, অর্থাৎ ভলিউম বেড়ে যাচ্ছে, তাহলে বেশি পরিমাণ রক্ত পাঠাবে, তখন চাপ বেশি পড়বে এই দিকে, তখন অবশ্যই সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে।